মা বাবা হলো শিশুর জীবনের প্রথম শিক্ষক। আপনি আপনার স্ত্রীর সাথে যেভাবে কথা বলবেন, ভবিষ্যতে আপনার ছেলে আপনাকে অনুকরণ করে তার স্ত্রীর সাথে একই আচরণ করবে। আপনি স্বামীকে যেভাবে সম্মান করবেন, আপনার মেয়ে সেটাই শিখবে। আপনারা দুজন হলেন পরিবারের রোল মডেল। তাই আপনাদের মাঝে যত বেশি ভালো গুণ থাকবে, সন্তান হিসেবে সেও তত ভালো গুণের অধিকারী হবে। আর ছোটবেলা থেকে সন্তানের মাঝে যেন ভালো ভালো অভ্যাস গড়ে তোলা যায়, সেই চেষ্টা করতে হবে। সততা, সুন্দর চরিত্র গঠন, দায়িত্ববোধ, ন্যায়পরায়ণতা, ক্ষমাশীলতা, ধৈর্য, সহানুভূতি, সহমর্মিতা ইত্যাদি মশলাগুলো যেন তাদের মাঝে গড়ে ওঠে, সেই চেষ্টা করতে হবে। সন্তানের মাঝে এই ভালো গুণগুলো গড়ে তুলতে পারলে তাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। আর মা বাবা হিসেবে একজন ভালো সন্তান গড়ে তুলতে পারাটাই সবচেয়ে বড় সাফল্য এবং একজন ভালো সন্তান জীবনে পাওয়াটা সবচেয়ে বড় উপহার, যে কিনা বার্ধক্যে তার বাবা মাকে আগলে রাখে, একই সাথে তার স্ত্রী পরিজনদের প্রতি সদাচার করে এবং পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের প্রতিও তার দায়িত্বগুলো সচেতনভাবে পালন করে। চলুন একটা গল্পের মাধ্যমে একজন শিশুর সম্পূর্ণভাবে বেড়ে ওঠা বা গড়ে ওঠাকে উপলব্ধি করি। ডেইজি তার দাদির সাথে একদিন গল্প করছিল। তার দাদি অতীতের কষ্টের কথা বলতে গিয়ে কান্না করে ফেলেন, তারপর মনমরা হয়ে বসে থাকেন। এ সময় ডেইজির বান্ধবী তাকে ডাকতে আসে খেলার জন্য। ডেইজি দাদির মনের অবস্থা উপলব্ধি করতে পারে এবং ভাবে একা থাকলে দাদি আরও কষ্ট পাবে। তাই সে তার বান্ধবীকে বলে আজ খেলতে যাবে না। সে দাদিকে সময় দেয় এবং দাদির মন ভালো করার জন্য চেষ্টা করে। এখানে ডেইজির মধ্যে সহানুভূতি ও সহমর্মিতা নামক মশলাটি থাকার কারণে দাদির প্রতি এত সুন্দর আচরণ করতে পেরেছে। আপনার সন্তানের মাঝেও বিভিন্ন মশলা থাকলে সে বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে একজন ভালো মনের মানুষ হিসেবে উপস্থাপন করতে পারবে। শিশুর সুষ্ঠু সামাজিকীকরণ পরিবারেই সম্ভব। এক্ষেত্রে বাবা মায়ের সম্পর্ক সুন্দর হওয়া আবশ্যক। বাবা মায়ের বিচ্ছেদ শিশুর মনকে প্রভাবিত করে। বাবা মায়ের বিচ্ছেদ ঘটলে শিশুর মানসিক অবস্থা দুর্বিষহ হয়। এমতাবস্থায় শিশুর বিপদগামী হওয়ার সম্ভাবনা খুব বেশি। শিশুর শরীর ও মনের যত্ন নেওয়া জরুরি। সুস্থ পারিবারিক পরিবেশ শিশুর বিকাশে সহায়তা করে। এছাড়া সন্তানকে তার বংশের আত্মীয়ের সাথে সুসম্পর্ক গড়তে উৎসাহিত করা প্রয়োজন। অধিকাংশ মা তার সন্তানকে নানিবাড়ির আত্মীয়ের সাথে সম্পর্ক গড়তে গুরুত্ব দেয় আর দাদাবাড়ির আত্মীয়ের সাথে দূরত্ব তৈরি করায়। এটা একেবারেই অনুচিত। বৃক্ষের জন্য যেমন গুরুত্বপূর্ণ হলো শেকড়, তেমনি সন্তানের জন্য দাদা, চাচা, ফুপি, নিজ বংশের সকলের সাথে সুসম্পর্ক রক্ষা করা জরুরি। স্বামী স্ত্রী তাদের ভূমিষ্ঠ হওয়া নতুন শিশুকে নিয়ে রঙিন স্বপ্ন দেখে, তাদের আদর যত্নে লালন পালন করে। এই তো সেদিন ঘর আলো করে এসেছিলেন আপনিও। আপনাকে নিয়েও রঙিন স্বপ্ন দেখেছিলেন আপনার বাবা মা। আজ আপনি তাদেরকে বাদ দিয়েই নিজের ছোট্ট শিশুকে নিয়ে রঙিন স্বপ্ন দেখছেন। তারা যদি তাদের বার্ধক্যের কারণে আপনার পরিবারে আগাছা হয়ে যায়, তাদেরকে যদি বোঝা মনে হয়, মনে রাখবেন এই স্থানে কাল আপনিও আসবেন। বার্ধক্য আপনাকেও ছাড়বে না। আপনার সন্তানের পরিবারের কাছে বোঝা হিসেবে গণ্য হবার দিন অতি নিকটে। নতুন শিশুকে নিয়ে যেভাবে আনন্দে মেতেছেন, বাবা মাকেও সে তালিকাতে আশ্রয় দিন। বৃদ্ধ বাবা মা শিশুর মতো, সন্তানের বাবা আপনি। আপনার মা বাবারও অভিভাবক হয়ে উঠুন। স্ত্রীদের করণীয় নিজের শ্বশুর শাশুড়িকেও সন্তানের মতো মনে করা। বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রাখতে আগ্রহী হলে মনে রাখবেন বার্ধক্য আপনাকেও স্পর্শ করবে। নিজে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে রাজি আছেন? নারীরা স্বামীর ভালোবাসা চায়, অথচ এই স্বামীকে জন্ম দেয়া মা বাবাকে তাদের ভালো লাগে না। কিন্তু স্বামীর মাকে ভালোবাসলে সব স্ত্রী স্বামীর কাছে ভালোবাসা পাবে নিশ্চিত। আপনারা পরিবারের ফাউন্ডেশন। স্বামী স্ত্রী হলেন পরিবারের ফাউন্ডেশন। একদিকে আছে আপনাদের ছোট্ট সন্তান, আরেকদিকে বৃদ্ধ বাবা মা বা শ্বশুর শাশুড়ি, মাঝে আছেন আপনি ও আপনার সঙ্গী। আপনারা পরিবারের ভারসাম্য ধরে রাখতে পারবেন। স্বামী স্ত্রী দুজনে মিলে ছোট্ট সন্তানকে যেমন ভালোবাসেন, একইভাবে পরিবারের বৃদ্ধ সদস্যদেরও যত্ন নিন। তারা বটবৃক্ষের মতো, যেদিন থাকবে না সেদিন সূর্যের তাপের কষ্ট উপলব্ধি করবেন। বৃদ্ধাশ্রম সমাজের জন্য অভিশাপের মতো। যাদের পরিবার বলতে কেউ নেই তাদের কথা ভিন্ন, কিন্তু সন্তান থাকতেও
যে বাবা-মাকে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হয় তাদের হৃদয়ের কষ্ট অবর্ণনীয়। পরিবারের এই ভাঙনের কারণে সমাজে একক পরিবার গড়ে উঠতে দেখা যায়, যেখানে থাকে কেবল বাবা-মা, সন্তান। পরিবারে দাদা-দাদির উপস্থিতি আজকাল দেখা যায় না। আরও কয়েক বছর পর হয়তো নতুন প্রজন্ম বলবে দাদা-দাদি কী জিনিস। এই শব্দটার সাথে তারা অপরিচিত থাকবে। প্রতিটা মানুষ বার্ধক্যের অনিশ্চিত জীবন নিয়ে চিন্তিত থাকবে। এরূপ চিত্র মানুষের জন্য মোটেও কল্যাণকর হবে না। তাই এখন থেকেই পরিবারগুলোকে বার্ধক্যের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলা জরুরি। বাবা-মার বয়স বাড়লে আপনি তাদের সেবা যত্ন নিলে আপনার সন্তানও তা শিখবে। আপনার বার্ধক্যে তারা আপনার প্রতি দায়িত্ববান থাকবে এবং আপনার প্রতিও যত্নশীল থাকবে। পরিবারের বৃদ্ধ সদস্যদের বাতিলের তালিকায় ফেলবেন না। আপনি নিজের সন্তানদের নিয়ে পরিবার গড়ে তোলেন, অন্যদিকে মা-বাবাকে বাতিলের তালিকায় ফেলে দিবেন না। আপনার মা-বাবার প্রতি দায়িত্ব রয়েছে। প্রথম দিকে এই দায়িত্ব নামক মশলার কথা বলেছিলাম। মশলাগুলো কেবল স্ত্রীর জন্য প্রয়োগযোগ্য নয়, সব সম্পর্কে মশলাগুলোর ব্যবহার প্রয়োজন। মা-বাবা আপনাকে গড়ে তুলেছেন, আজ আপনিও নিজের সন্তানকে গড়ে তুলছেন। তবে বাবা-মাকে ভুলে যাবেন না। নিজের বাবা-মায়ের যত্ন নিন। পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যরা বটবৃক্ষের মতো। বাবা-মা না থাকলে সেদিন বোঝা যায় কী হারিয়ে ফেললাম। তাই তারা থাকতে গুরুত্ব দিন। তাদেরকে বাদ দিয়ে পরিবার পূর্ণতা পেতে পারে না। তারা আপনাকে যে কোনো কাজের সুপরামর্শ প্রদান করতে পারে। আপনি নিজের বাবা-মায়ের সাথে যেমন আচরণ করবেন, কাল আপনার সন্তান আপনার সাথে একই আচরণ করবে। দাদা-দাদির সাথে নাতি-নাতনির সুন্দর সম্পর্ক গড়ে তুলতে সহযোগিতা করুন। এক ব্যক্তি তার 12 বছরের ছেলেকে নিয়ে নিজের বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রাখতে যাচ্ছিল। পথের মধ্যে সন্তান বাবাকে জিজ্ঞেস করল, কেন দাদা-দাদিকে তাদের সাথে রাখছে না? বাবা উত্তরে বলেন, তাদের বয়স হয়েছে, নিজেদের সাথে রাখলে খরচ বেশি হবে। তখন 12 বছরের সন্তান বলল, ঠিক আছে বাবা, তোমারও বয়স হয়ে গেলে আমি তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসব। আমারও সংসার হবে, তোমাকে সাথে রাখলে খরচ বাড়বে। অন্য একটি পরিবারে স্ত্রী এসে স্বামীকে বলতে লাগলো, তোমার মায়ের কথায় আর কত উঠবোস করবা, বুড়ি আমায় জ্বালিয়ে মারলো, এদেরকে বিদায় করো। ছোট ছেলের দিকে ফিরে বলল, তোর বাবাকে বুঝিয়ে বল আমার কথা মতো চলতে, এখনও সময় আছে, তোর দাদা দাদিকে বাড়ি থেকে বের করে দিতে বল। তখন সন্তান উত্তরে বলল, মা, আমিও বড় হয়ে বিয়ে করলে আমার স্ত্রীও তোমার সাথে এমন আচরণ করবে যেমনটা তুমি দাদির সাথে করছো। তখন আমিও স্ত্রীর কথা শুনে তোমাকে বাড়ি থেকে বের করে দিব। একটা পরিবারে পূর্ণতা আসে 3 প্রজন্মের বসবাসে। আপনি নিজের স্বামীর থেকে তার মা-বাবাকে ছিন্ন করার কোনো অধিকার রাখেন না। দায়িত্ব, সেবা, যত্ন নামক যে মশলাগুলো দিয়ে স্বামীর সাথে সুসম্পর্ক গড়ে তুললেন, তা সব সম্পর্কের জন্য ব্যবহার করুন। সুখী পরিবার গড়ে উঠবে। নিজের শ্বশুর-শাশুড়িকে বাড়ি থেকে তাড়ালে আপনার সন্তান দাদা-দাদির আদর যত্ন থেকে বঞ্চিত হবে। এতে আপনারই লস। আপনার স্বামী মাহারা হবে। একদিন আপনার সন্তানকেও অন্য নারী আপনার কাছ থেকে কেড়ে নেবে। আপনিও বার্ধক্যে নাতি-নাতনিদের সাথে প্রাণবন্ত সময় কাটানো থেকে বঞ্চিত হতে পারেন। মনে রাখবেন, কর্মফল বলে একটা কথা আছে। পরিবারের প্রতি বয়োজ্যেষ্ঠদের করণীয়। ধরা যাক একটি পরিবারে স্বামী, স্ত্রী, সন্তান-সন্ততি এবং শ্বশুর-শাশুড়ি নিয়ে বসবাস করা হয়। এক্ষেত্রে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য হলেন শ্বশুর-শাশুড়ি। বাবা-মা হিসেবে প্রায় সবাই ভালো আচরণ করে, কিন্তু পরিবারের মূল সমস্যা হয় শাশুড়ি, বউ বা ননদ-ভাবি নামক সম্পর্কগুলোতে। পরিবারে তাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তারা অন্যদের সাথে যেরূপ আচরণ করবে ঠিক তেমনটাই ফিরে পাবে। পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শাশুড়ি। তিনি পুত্রবধূকে সুন্দরভাবে গ্রহণ করলে পুত্রবধূর মনেও সম্মানজনক স্থান লাভ করতে পারবেন। তিনি উঠতে বসতে যদি পুত্রবধূর ভুল ধরেন তাহলে অপছন্দনীয় ব্যক্তি হয়ে উঠবেন। একজন শাশুড়ির তার পুত্রবধূর সাথে এমন আচরণ করা উচিত যেন তার মৃত্যুর পর পুত্রবধূ সবার কাছে তার প্রশংসা করতে পারেন। পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যরা যদি মনে করেন যে তাদের ইচ্ছা মতো অন্য সদস্যদেরকে নিয়ন্ত্রণ করবে, সেক্ষেত্রে তাদের চিন্তাধারা ভুল। প্রতিটা সদস্য আলাদা ব্যক্তিসত্তার মানুষ। এখানে প্রত্যেককে যদি নিজের স্বাচ্ছন্দ্য মতো থাকতে সাহায্য সহযোগিতা করা হয়, তাহলে তাদের প্রতি অন্য সদস্যদের শ্রদ্ধাবোধ বেড়ে যাবে। শাশুড়ি যদি মনে করেন পুত্রবধূকে সর্বক্ষেত্রে তার পছন্দ মতো চলতে হবে, সেক্ষেত্রে পুত্রবধূর প্রতি জুলুম করা হয়। শ্বশুর শাশুড়ির কাছ থেকে পুত্রবধূ স্নেহ পেলে তাদের সেবা করতে উৎসাহিত হবে।
এছাড়া পরিবারের বড় সদস্যদের উচিত ছোটদের কাছ থেকে শেখার মানসিকতা রাখা। বড়রা সবসময় সঠিক কাজ করেন না, বড়দেরও ভুল হয়। এক্ষেত্রে ছোটরাও বড়দের চেয়ে ভালো বুঝতে পারে। কিছু ক্ষেত্রে তাদের কাছ থেকেও শেখার মানসিকতা রাখা উচিত। পুত্রবধূর যেমন দায়িত্ব শাশুড়ির সেবা করা, একই সাথে শাশুড়ির উচিত পুত্রবধূকে স্নেহ করা। শাশুড়ি বৌমার সম্পর্কের ক্ষেত্রেও একে অপরের প্রতি সমান মাত্রায় সম্পর্কের মশলাপাতিগুলো বিদ্যমান থাকা প্রয়োজন। একে অপরের প্রতি সম্মান, সহানুভূতি, সহমর্মিতা ইত্যাদি গুণগুলো দেখানো প্রয়োজন। সংসারে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে মিল থাকলে সংসার সুখের হয়। শাশুড়ি যেহেতু সংসার জীবনে অভিজ্ঞ থাকেন, সেহেতু তিনি খুব ভালোভাবে জানেন একজন মেয়ে বিবাহিত জীবন শুরুর প্রথম দিকে কতটা রঙিন স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়ি আসে। তিনি জানেন নিজের মা-বাবাকে ছেড়ে নতুন পরিবারে আসা, সবার সাথে মানিয়ে নেওয়া কতটা কষ্টের। তাই তিনি যদি পুত্রবধূকে একটু সহযোগিতা করেন, তাহলে সহজেই পুত্রবধূর মনে জায়গা করে নিতে পারেন। আর শাশুড়ি যদি নিজের বিবাহিত জীবনে যে কষ্টগুলো পেয়েছেন, সেটার প্রতিশোধ পুত্রবধূর উপর নিতে চায়, যেমন তার শাশুড়ি তার সাথে বাজে আচরণ করতেন, তাই তিনিও নিজের পুত্রবধূর সাথে তেমন আচরণ করেন। এমনটা হলে সংসারে সবসময় অশান্তি লেগে থাকবে। প্রতিশোধ পরায়ণতা খুবই ভয়ানক। নিজে বিবাহিত জীবনে কোনো কারণে কষ্ট পেলেও শাশুড়ির উচিত হবে পুত্রবধূকে সে কষ্টগুলো না দেওয়া। এটাই তো মানবিকতার শিক্ষা। দয়া, মায়া ও ক্ষমার মশলাগুলো শাশুড়ির মধ্যে খুবই প্রয়োজন। শাশুড়ি সবসময় পুত্রবধূর সাথে শত্রুতাপূর্ণ আচরণ করলে পুত্রবধূর কাছ থেকে সেবা প্রত্যাশা করা অযৌক্তিক। অধিকাংশ শাশুড়ি মনে করেন বিয়ের পর ছেলে পর হয়ে যায়, পুত্রবধূ তার ছেলেকে তার কাছ থেকে কেড়ে নেয়। এমন চিন্তাভাবনার কারণে পুত্রবধূকে তারা সহ্য করতে পারেন না। কিন্তু এ ধরনের মানসিকতা সঠিক নয়। মায়ের স্থান যেমন স্ত্রী নিতে পারেন না, তেমনি স্ত্রীর স্থান কখনো মা নিতে পারেন না। শাশুড়িদের ভাবতে হবে তারা যেমন স্বামীর কাছ থেকে ভালোবাসা ও যত্ন চায়, পুত্রবধূরও স্বামীর ভালোবাসা পাওয়ার অধিকার আছে। এবং শাশুড়িরা যেমন তার স্বামীকে নিয়ে সুখে থাকে, এক্ষেত্রে তার স্বামীও তো কারো না কারো সন্তান ছিলেন। তাহলে নিজের সন্তানকে কেন তার স্ত্রীর প্রতি সঠিক দায়িত্ব পালন করতে বাধা হয়ে দাঁড়াবেন তারা? তাদের এভাবে ভাবতে হবে যে পুত্রবধূর সাথে তিনি মিলে চললে তার ছেলে খুশি থাকবে, সুখে থাকবে। আর পুত্রবধূর সাথে ঝামেলা করলে সেই প্রভাব ছেলের উপরও পড়বে এবং ছেলের ভালো থাকাও নষ্ট হবে। পুত্রবধূকে কষ্ট দিলে সে তার স্বামীর যত্ন ঠিকমতো করতে পারবে না। এছাড়া পুত্রবধূকে তার ছেলের সাথে দূরত্ব তৈরি করে দিলে তার ছেলেও পরকীয়াতে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নিজের সন্তানের কল্যাণের কথা চিন্তা করে হলেও শাশুড়িদের উচিত পুত্রবধূর সাথে মিলেমিশে থাকা। নিজের মেয়েকে যতটা সুখে দেখতে চায়, শাশুড়িদের উচিত অন্যের মেয়েকে এনে নিজের ছেলের সাথে ততটাই সুখী হতে সহযোগিতা করা। আর সবচেয়ে বড় কথা হলো, শাশুড়িরা নিজের মেয়েকে যতটাই না ভালোবাসে, তার চেয়েও অধিক আপন করে নেওয়া উচিত নিজের পুত্রবধূকে। কারণ নিজের মেয়েকে তো অন্যের ঘরে পাঠিয়ে দিতে হয়, বা নিজে অসুস্থ থাকলে আ যদি ১ গ্লাস পানিও প্রয়োজন হয়, তখনই কিন্তু মেয়েটা হয়তোবা তার শ্বশুরবাড়ি থেকে এসে সেই সেবাটুকু মাকে করতে পারে না। কিন্তু একজন পুত্রবধূ তার শাশুড়ির ভালো-মন্দ, শারীরিক অসুস্থতা সবসময় কিন্তু পাশে থাকে, বা পুত্রবধূর সাহায্যটাই সবসময় প্রয়োজন হয়। নিজের প্রয়োজনের কথা চিন্তা করে হলেও শাশুড়িদের উচিত হবে পুত্রবধূর সাথে মিলেমিশে থাকা। তবেই পুত্রবধূর মনে সম্মানজনক স্থান লাভ করতে পারবে। অসম্পূর্ণ মশলাপাতি। রানী একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। পড়াশোনা শেষ করে যখন বিয়ে হয়ে রুহুলের সংসারে এলো, তখন সবার যত্ন নিতে শুরু করেছিল। রানী সবসময় চেষ্টা করত শাশুড়িকে সম্মান করতে, ননদকে আপন ভাবতে এবং সম্পর্কের সব মশলাপাতি দিয়ে সম্পর্কটিকে রান্না করতে, যেন সংসারটি মিষ্টি মধুর হয়ে ওঠে। কিন্তু শাশুড়ি আর ননদ রানীর সেই প্রচেষ্টাগুলোকে তেমন মূল্য দিত না। রানীর প্রতিটি কাজে খুঁত ধরতো, তাকে বলতো, "তোমার হাতের রান্নায় তো ঠিক স্বাদ হয় না, কিংবা তোমার স্বাস্থ্য সুন্দর হয় না, তুমি তো কিছুই পারো না।" রানী সবকিছু চুপচাপ শুনে যেত। ভাবত সম্পর্কের মশলাপাতি দিয়ে সময়ের সাথে সাথে তাদের মনও জিতে নিতে পারবে। একদিন রানীর শাশুড়ি ছেলের কাছে রানীর কোনো এক ত্রুটি নিয়ে অভিযোগ জানালেন আর বললেন, "আমাদের অনেক কিছু দিয়েই তোমাকে বিয়ে করিয়েছি। আর কিছুদিন হলে বুঝতে পারবে তুমি কি ভুল করেছ। এই মেয়ে মোটেও সংসারের যোগ্য নয়।"
রাহুল খুব দুঃখ পেল। মায়ের মুখের কথাগুলো রানীর মনেও বেশ লাগলো। তবে সে কিছু বলেনি। একসময় রানীর ননদও তাকে কটু কথা শোনাতে শুরু করলো। ভাইকে তুমি নিজের দিকে টেনে নিয়েছো, আমাদেরকে আর আগের মতো ভালোবাসে না ইত্যাদি কথাগুলো বলে সবসময় রানীকে আঘাত করত। রুহুল বুঝতে পারত এই পরিবারে শুধুমাত্র রানীর একপক্ষীয় ভালো ব্যবহার দিয়ে সংসার সুখের করতে চাইলেও সেটা সম্ভব না। শাশুড়ি বা ননদের দিক থেকে সহযোগিতা না পেলে সংসার সুখী হবে কিভাবে? একদিন ননদের কারণে রুহুলের সাথে রানীর তুমুল ঝগড়া হয়। রুহুল বিষণ্ণ মনে ভাবল, আমার স্ত্রী তো আমার সুখের জন্যই এই বাড়িতে এসেছে, আর তার প্রতি অন্যায় আচরণে আমার মনেও শান্তি নেই। সে উপলব্ধি করল তার পরিবারের সবার মাঝে সম্পর্কের মশলাপাতির অভাবের জন্যই সংসারে অশান্তি ছড়িয়ে যাচ্ছে। রুহুল তার মা বোনকে মনে মনে অপছন্দ করতে শুরু করলো। তাদেরকে এড়িয়ে চলতো, তাদের সাথে ঠিকমতো কথা বলতো না। যেহেতু তার মা তার বয়সে বড়, সম্মানের খাতিরে রুহুল তার মায়ের অন্যায়ের কোনো প্রতিবাদও করতো না। আবার তার মাকে খুব বেশি অপছন্দও করত। রুহুল মনে মনে ভাবত যে, যে মা এত মমতাময়ী আমার জন্য, আমার বোনদের জন্য, সে কিভাবে এতটা কঠোর হতে পারে আমার স্ত্রীর জন্য? সে কিভাবে আমার স্ত্রীকে এতটা কষ্ট দিতে পারে? সে কিভাবে এতটা অমানবিক হতে পারে? এই চিন্তাবোধ থেকে আ তার মায়ের প্রতি একটা বিতৃষ্ণা সৃষ্টি হতে থাকে এবং সে ধীরে, ধীরে মা-বোন সবার সাথেই কথা বলা কমিয়ে দিত। রানীর ননদ ধীরে ধীরে উপলব্ধি করলো ভাইয়ের স্ত্রীকে কষ্ট দিলে তার ভাইয়েরও সুখ নষ্ট হয়। একদিন সে ভাবলো, রানীকে কষ্ট দিয়ে আসলে ভাইয়েরই শান্তি নষ্ট করছি, জীবনের সুখ নষ্ট করছি। এতে ভাই হতাশা ও মানসিকভাবে ভেঙে পড়তে পারে। অন্তত ভাইয়ের ভালো চাওয়ার জন্য হলেও রানীর সাথে ভালো ব্যবহার করা উচিত। রানী এটি উপলব্ধি করার পরে সে তার মাকে বুঝিয়ে বললে যে, মা, আমরা যে ভাইয়ের স্ত্রীর সাথে এরকম করি, তো এতে তো ওদের সম্পর্কটা নষ্ট হচ্ছে। আ আর আমরা যে ভাইয়ের স্ত্রীর সাথে এরকম করি, এতে ভাইও তো আমাদের প্রতি খুবই বিরক্ত। তার পারিবারিক জীবনেও সম্পর্ক সুন্দর থাকছে না। ভাই আমাদের কাছ থেকেও দূরত্ব তৈরি করে নিচ্ছে। এটা তো আমাদের সবার জন্যই ক্ষতি। তার চেয়ে ভালো নয় কি যে আমরা সবাই মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করি? তখন ননদের কথায় শাশুড়িও তার ভুল বুঝতে পারল। পুত্রবধূকে অসম্মান করা মানে নিজেদের পারিবারিক মর্যাদাকেও নষ্ট করা। তারা বুঝতে পারলো এক পক্ষ যদি ভালো হয় কিন্তু অন্য পক্ষ যদি ভালো আচরণ না করে, তবে সংসার কখনো সুখের হতে পারে না। তাই সকলেরই উচিত নিজের দায়িত্ব পালন করে পারস্পরিক সম্মান ও ভালোবাসা বজায় রাখা। তারপর থেকে তারা মিলেমিশে একসাথে বসবাস করতে লাগলো এবং রানীর শাশুড়ি ও ননদ তাদের ভুল স্বীকার করলো তাদের ভাই এবং তার কাছে। মধুর মশলাপাতি। তিথি মার্জিত স্বভাবের মেয়ে, যার বিয়ে হয়েছে একটি সুন্দর পরিবারে। শাশুড়ি আর ননদ সবাই তিথিকে অত্যন্ত স্নেহ করে। তিথির শাশুড়ি তাকে মেয়ের মতো দেখেন আর সবসময়ই তাকে শেখানোর জন্য সাহায্য সহযোগিতা করেন। তিথি প্রতিদিন সকালে উঠে সবার জন্য চা বানিয়ে এনে শাশুড়ির সাথে গল্প করেন। শাশুড়িও তাকে নানা অভিজ্ঞতার গল্প শোনান। তিথি শাশুড়িকে খুব সম্মান করে এবং সবসময় তার সেবা করতে প্রস্তুত থাকে। একদিন তিথি বলল, মা, আমি আজ নিজে রান্না করে দিব, তুমি একটু বিশ্রাম নাও। শাশুড়ি খুশি হয়ে মুচকি হাসলেন। তিথির শাশুড়ি ননদও তিথির মতোই শান্ত স্বভাবের। তাদের মধ্যে কোনো রেষারেষি নেই, কোনো ঈর্ষা নেই। তাদের মধুর সম্পর্কের প্রতিফলন পড়েছে পুরো পরিবারে। একদিন তিথির ননদ তার কাছে এসে বলল, ভাইয়ের জন্য তুই যে করিস তা দেখে আমার খুবই ভালো লাগে। তিথি সম্পর্কের সব মশলাপাতি দিয়ে পরিবারটি সুন্দর করতে চেষ্টা করে। প্রতিটি সদস্য এই মশলাপাতির মর্ম উপলব্ধি করে এবং প্রত্যেকে নিজের জায়গা থেকে দায়িত্বগুলো পালন করে যায়। এর ফলস্বরূপ এ পরিবারে আনন্দ আর শান্তি বিরাজমান। সবাই একে অপরের পাশে থাকে, একে অপরের সুখে দুঃখে সাথী থাকে, একে অপরের সুখে সুখী হয়, দুঃখে দুঃখী হয়। এভাবে তাদের পরিবারটি হয়ে উঠেছে এক আদর্শ সংসার, যেখানে পরস্পরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আর সম্মানের কোনো কমতি নেই। এ পরিবারের সবাই সম্পর্কের মশলাপাতিগুলোর গুরুত্ব বুঝেছে এবং নিজের জায়গা থেকে চেষ্টা করে চলেছে যেন কেউ কারোর প্রতি অন্যায় না করে। পরিবারের বড়রা বা বৃদ্ধ সদস্যরা অন্যদের প্রতি জুলুম করলে তখন তারা অন্য সদস্যদের কাছে বিরক্তিকর হয়ে ওঠে। যেমন শাশুড়ি যদি সবসময় পুত্রবধূকে আঘাত করে, তখন পুত্রবধূ একটু শান্তি পাওয়ার জন্য আলাদা পরিবার গড়তে চায়, শ্বশুর শাশুড়ি থেকে আলাদা হতে চায়।
যেখানে শাশুড়ি থাকবে না, কোনো নিয়মের কড়াকড়ি থাকবে না, সবকিছুতেই ভুল ধরাধরি থাকবে না। তাই পরিবারের সবার কাছে গ্রহণযোগ্যতা রাখতে চাইলে শাশুড়িদেরও উচিত পুত্রবধূর সাথে অহেতুক ঝামেলা না করা। একজন শাশুড়ির মাঝে সম্পর্কের মশলাপাতি থাকা জরুরি। তিনি যেন পুত্রবধূকে সম্মান ও স্নেহ করে, সুন্দর ভাষায় কথা বলে। সম্পর্কে দুদিক থেকে প্রচেষ্টা থাকলে তবে সম্পর্ক সুন্দর হয়। একজন নারী মা হিসেবে ভালো হলেই তিনি সার্থক হন না, কারণ মা হিসেবে সবাই ভালো হন। একজন নারী তখনই সার্থক বা সফল হয় বা তখনই সত্যিকার অর্থে ভালো মনের বলে স্বীকৃতি পেতে পারে, যখন সে একজন ভালো শাশুড়ি হয়ে উঠতে পারে। একইভাবে একজন মেয়ে হিসেবে তো সবসময় ভালোই হয়। কিন্তু সে তখনই ভালো মেয়ে হিসেবে গ্রহণযোগ্যতা পেতে পারে, যখন সে একজন ভালো বৌমা হিসেবে নিজেকে পরিচিত করতে পারে বা নিজেকে প্রমাণ করতে পারে। নিজের সাথে সুসম্পর্ক। আমরা যদি কখনো অন্যকে জিজ্ঞেস করি যে তার সবচেয়ে প্রিয় মানুষকে, দেখা যায় সে হয়তোবা কখনো তার প্রিয় মানুষের কথা বলে অথবা মা-বাবার কথা বলে অথবা কেউ না কেউ তার সন্তানের কথা বলে। কিন্তু আমরা কখনোই নিজেদের নাম বলি না যে আমার সবচেয়ে প্রিয় মানুষ বা সবচেয়ে বেশি ভালোবাসি আমি নিজেকে। এই কথাটা আমরা কখনোই বলি না। আমরা সবসময় নিজেদের চেয়েও অন্যকে বেশি ভালোবাসি। এ কর এ কারণে আমরা নিজেদের ভালো থাকার ক্ষেত্রে অন্যের উপর নির্ভরশীল হয়ে যাই। অন্যজন আমাদেরকে ভালো না বাসলে, যত্ন না নিলে নিজেকে অসহায় মনে করি। এই অসহায়ত্ব থেকে নিজের প্রতি দিনের পর দিন অবহেলা শুরু করি। এটা এক প্রকার নিজের প্রতি জুলুম করা। আমরা নিজেকে নিজে যা মনে করি অন্যের কাছে সেভাবেই উপস্থাপন করি। কেউ নিজেকে আত্মবিশ্বাসী মনে করলে আত্মবিশ্বাসের সাথে সব কাজ করে, আর তার আত্মবিশ্বাসের কারণে অন্যের কাছে গ্রহণযোগ্যতা পায়। আবার কেউ যদি মনে করে সে হতাশ, তাহলে তার কাজকর্মে মনোযোগ হারায়, অন্যের কাছে নিজের কাজগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারে না, ফলে অন্যের কাছে তার গ্রহণযোগ্যতা হারায়। এজন্য আমাদের নিজেকে গড়ার ক্ষেত্রে নিজের সাথে সুসম্পর্ক গড়ে তোলা দরকার। নিজের শরীর ও মনের যত্ন নেওয়া দরকার। সম্পর্কের যে মশলাপাতিগুলো রয়েছে তা নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করা দরকার। সৎ, সত্যবাদী, নৈতিক শিক্ষা ও সুন্দর চরিত্র গঠন করা দরকার। যখন নিজের প্রতিটা কাজ সম্পর্কে নিজের কাছে নিজেকে জবাবদিহি করা যাবে, তখনই স্বচ্ছ ও সুন্দরভাবে নিজেকে গড়া যাবে। নিজের প্রতি নিজের সম্মানবোধ বৃদ্ধি পাবে। ফলে কোনো কাজে সাহস বাড়বে এবং সফলতা অর্জন সহজ হবে। অন্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখা সহজ হবে। এক্ষেত্রে নিজেকে নিজে বিচার করতে হবে। প্রতিটা সম্পর্কে নিজের দায়িত্বের জায়গায় স্বচ্ছ আছেন কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। আপনি যদি একজন স্বামী হন, তাহলে স্বামী হিসেবে সব দায়িত্ব ঠিকমতো পালন করছেন কিনা সেটা নিশ্চিত করতে হবে। অথবা আপনি ভাই, বোন, স্ত্রী, মা-বাবা, শ্বশুর-শাশুড়ি, পুত্রবধূ যেই হন না কেন, নিজের জায়গায় নিজে সঠিক আছেন কিনা, আপনার দ্বারা অন্যের প্রতি জুলুম হচ্ছে কিনা সেদিকে সতর্ক থাকা প্রয়োজন। এছাড়াও সম্পর্কের মশলাপাতিগুলো নিজের প্রতি ব্যবহার করছেন কিনা সেদিকে খেয়াল রাখা প্রয়োজন। আপনি নিজেকে নিজে সম্মান করলে অন্যরাও সম্মান করতে বাধ্য। আপনি যদি নিজেকে অসম্মানিত করেন, যেমন কোনো এক সমাবেশে নিজেকে নিজে বদমেজাজি বললেন অথবা এমন কোনো কথা বললেন যেটার কারণে নিজেই হাসির পাত্র হয়ে গেলেন, সেক্ষেত্রে অন্যরাও আপনাকে অসম্মান করবে। তাই নিজেকে ব্যক্তিত্ববান হিসেবে গড়ে তুলুন। সময়ের সদ্ব্যবহারকারী, দায়িত্ববান, সত্যবাদী, পরিশ্রমী, দয়ালু, ক্ষমাশীল, আমানতদার, ওয়াদা রক্ষাকারী, বিশ্বাসী হিসেবে নিজেকে গড়ে তুলুন। আপনার শত্রুও যেন আপনার প্রতি বিশ্বাস, আস্থা ও ভরসা রাখতে পারে, সেভাবে নিজেকে গড়ে তুলুন। তাহলে সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবেন। নিজেকে যাচাই করুন। মাঝে মধ্যে নিজের কয়েকটি ভালো দিক ও খারাপ দিক নোট করুন। এরপর ভালো দিকগুলো বেশি করে চর্চা করুন এবং খারাপ দিকগুলো বর্জনের চেষ্টা করুন। সময় এবং অর্থ অপচয় করা থেকে বিরত থাকুন। বিভিন্ন উন্নয়নমূলক কাজে দক্ষতা অর্জন করুন। নেতিবাচক মানুষের সঙ্গ পরিত্যাগ করে ইতিবাচক মানসিকতার মানুষের সাথে মিশুন। সম্পর্কে জড়ানোর চেয়ে তা সুন্দরভাবে চালনা করা কঠিন, বা সেই সুন্দর সম্পর্কটিকেই সুন্দরভাবে রক্ষা করা কঠিন। মানুষ চাইলেই রোজ নিত্য নতুন সম্পর্ক গড়তে পারে, কিন্তু আমৃত্যু কোনো সম্পর্ক সুন্দরভাবে টিকিয়ে রাখা সহজসাধ্য নয়। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে পরিশ্রম করতে হয়, সম্পর্কের জন্য কাজ করতে হয়, যত্ন নিতে হয়।
আমাদের জীবনে বাবা-মা, ভাই-বোন, বন্ধুত্ব, স্বামী-স্ত্রী প্রতিটা সম্পর্ক গুরুত্বপূর্ণ। প্রতিটা সম্পর্কের মাঝে সামঞ্জস্যতা রাখতে পারলে তবেই একটা আদর্শ পরিবার গড়ে ওঠে। সম্পর্কের মশলাপাতিগুলো প্রতিটা সম্পর্কের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। কেবল স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করলেন কিন্তু মা-বাবার প্রতি দায়িত্ব পালন করলেন না, তাহলে সুখী পরিবার গড়তে পারবেন না। আবার শুধু মা-বাবার যত্ন নিলেন, স্ত্রীকে অবহেলা করলেন, মা-বাবার কথা শুনে স্ত্রীকে ভুল বুঝলেন, তার সাথে ঝগড়া করলেন, তাহলেও কিন্তু জীবনে সুখ পাবেন না। সব দিকে সমান গুরুত্ব দিতে হবে। এ কাজটাও খুব কঠিন, তবে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করলে সফল হওয়া যায়। আবার আপনি একা সুন্দর সম্পর্কের গুরুত্ব বোঝেন, তা রক্ষা করতে চান, কিন্তু অপরজন এ বিষয়ে সচেতন না হলে আপনার প্রচেষ্টা বেশি দিন অব্যাহত রাখতে পারবেন না। তাই নিজে কোনো শিক্ষণীয় বই পড়লে চেষ্টা করুন সঙ্গীকেও সেটা অধ্যয়নে আগ্রহী করে তুলতে। দুজনের প্রচেষ্টা থাকলে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমৃত সম্পর্কগুলো সুন্দরভাবে পরিচালনা করতে পারাটাই সার্থকতা। এজন্য প্রতিনিয়ত সম্পর্কগুলোর যত্ন নিতে হয়। একদিনের রান্না করা তরকারি যেমন বেশি দিন রেখে দিলে নষ্ট হয়ে যায়, তাই প্রতিদিনেরটা প্রতিদিন রান্না করতে হয়। একইভাবে সম্পর্কের মশলাপাতিগুলো সম্পর্কে নিয়মিত না দিলে সম্পর্ক মরে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়। একদিন সম্পর্কের যত্ন নিলেন, আর কোনো দিন নিলেন না। একদিন দায়িত্ব পালন করলেন, আর কোনো দিন করলেন না। এমন হলে সম্পর্ক টিকে থাকা অনিশ্চিত। সম্পর্ক যতদিন আছে প্রতিনিয়ত সম্পর্কের জন্য যত্ন থাকা জরুরি। আর মশলাপাতিগুলোর কার্যকর ব্যবহার করতে হবে। তরকারিতে হলুদ বেশি হলে যেমন আরো মেশাতে হয়, একইভাবে সম্পর্কে মশলা ব্যবহার করে সম্পর্কের ঝামেলা দূর করতে হয়। যেমন হতে পারে রাতে স্বামী স্ত্রীর মনোমালিন্য হয়েছে এবং সকালে স্বামী রাগ করে অফিসে চলে গেলেন। স্ত্রীও যদি তখন রেগে রান্না বন্ধ করে বসে থাকেন, তাহলে রাগ কিন্তু বাড়তেই থাকবে, চলমান থাকবে। সম্পর্কে ঝামেলা থেকেই যাবে। এমতা এমতাবস্থায় স্ত্রী যদি রাগ নিয়ন্ত্রণ করে এবং স্বামীর পছন্দনীয় সব খাবার রান্না করে রাখেন, তাহলে অফিস থেকে ফিরে স্ত্রীর এমন যত্নে স্বামীর মন কিন্তু নরম হতে পারে। এছাড়া স্ত্রীর রাগ অভিমান দূর করতে স্বামীরও উচিত কোনো একটা উপহার দেয়া বা তার সাথে সুন্দর করে কথা বলা। এভাবে মশলাপাতির যথাযথ ব্যবহার করলে এবং দুই দিক থেকেই যদি প্রচেষ্টা থাকে, তাহলেই একটা ভালো ফলাফল পাওয়া যেতে পারে। প্রশান্তির একমাত্র ঠিকানা পরিবার মানুষের নিরাপদ আশ্রয়স্থল। সারাদিনের সকল ক্লান্তি দূর হয় পরিবারের আপন মানুষগুলোর কাছে গেলে। জীবনে খুব হতাশার সময় যখন কোনো পথ খুঁজে পাচ্ছেন না, মনের অবস্থা মা বাবার সাথে শেয়ার করে দেখুন। তারা সুপরামর্শ দিবে, আপনার বিপদ আপদে সর্বোচ্চ সহযোগিতা করবে। ভাই বোনের খুনসুটিগুলো সুমধুর। স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসায় থাকে বেঁচে থাকার শক্তি। দাদা দাদি বৃদ্ধ বয়সে নাতি নাতনির সাথে প্রাণবন্ত সময় কাটাতে পারে। ছোট্ট শিশুটির খেলার সাথী হয়ে ওঠে দাদা দাদি। পরিবার, আত্মীয় স্বজন সবার সাথে সুন্দর সম্পর্ক আপনার জীবনকে সুন্দর ও সার্থক করে তোলে। সকলের সাথে ভালো সম্পর্ক করতে হলে মশলাপাতিগুলো সব সম্পর্কে ব্যবহার করতে হবে। রিজিকের সর্বনিম্ন স্তর হলো টাকা পয়সা, অর্থ সম্পদ। রিজিকের সর্বোচ্চ স্তর হলো শারীরিক মানসিক সুস্থতা ও প্রশান্তি। রিজিকের সর্বোত্তম স্তর হলো পরিশুদ্ধ স্ত্রী ও নেক সন্তান। একটা ময়ের উপরে উঠতে হলে প্রথম ধাপ অর্থাৎ একদম নিচের ধাপে পা রাখতে হয়। নিচের ধাপে পা না রেখে ময়ের সর্বোচ্চ ধাপে পৌঁছানো সম্ভব না। একইভাবে রিজিকের সর্বোত্তম স্তরে পৌঁছাতে হলে সর্বনিম্ন স্তরও প্রয়োজন। স্ত্রী ও সন্তানের ভরণ পোষণের জন্য টাকা পয়সা অর্থ সম্পদ খুবই প্রয়োজন। আর পর্যাপ্ত টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে স্ত্রী ও সন্তান নিয়ে সুন্দরভাবে পারিবারিক জীবন পরিচালনার মাধ্যমেই মানসিক প্রশান্তি অর্জন করা সম্ভব। একটার সাথে একটা স্তর এভাবেই সম্পর্কিত। তবে আমরা সর্বোত্তম এবং সর্বোচ্চ স্তর বাদ দিয়ে মরিয়া হয়ে পড়ে থাকি সর্বনিম্ন স্তরে। আমরা টাকা পয়সা অর্থ সম্পদের লোভ লালসায় বিভোর থাকি, এতটাই মগ্ন থাকি যে অনেক সময় স্ত্রী সন্তান পরিবারকেও উপেক্ষা করি। পাগলের মতো অর্থের পিছনে ছুটি বলেই দিন শেষে মানসিক প্রশান্তি খুঁজে পাই না। টাকা পয়সা উপার্জন করা জরুরি, তবে সম্পর্কগুলোকে অবহেলা করে নয়।
সম্পর্কগুলোকে যত্নে রেখে পর্যাপ্ত সময় দিয়ে তারপর যদি প্রয়োজনীয় অর্থ উপার্জনে মনোযোগ দেই, অর্থাৎ সকল স্তরে যদি ভারসাম্য বজায় রেখে চলি, তাহলে প্রশান্তিময় জীবন পাওয়া সম্ভব। আমরা নিজেদের ভুলের কারণেই নিজেদের উপর জুলুম করি। এই পৃথিবীর সবটুকু সুখ রয়েছে পরিবারকে ঘিরে। আপনি পরিবারকে যত গুরুত্ব দিবেন, জীবনে ততই সুখী হবেন। অসুস্থ সম্পর্কের পরিণাম: সম্পর্ক আপনাকে স্বর্গীয় সুখ দিতে পারে, আর অসুস্থ সম্পর্ক আপনাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। অসুস্থ সম্পর্কে থাকলে জীবনে এগিয়ে যেতে পারবেন না, প্রতিনিয়ত মানসিক কষ্টে ভুগতে হবে। যে আপনার প্রতি যত্নবান নয়, যে সম্পর্কে থাকলে আপনি নিজেকে হারিয়ে ফেলেন, সেটাই অসুস্থ সম্পর্ক। আর সম্পর্কের মশলাপাতিগুলো যে সম্পর্কে অনুপস্থিত, বুঝতে হবে সেটা অসুস্থ সম্পর্ক নয়। 3 দিনের রেখে দেওয়া তরকারি থেকে দুর্গন্ধ ছড়ালে আমরা বুঝি তরকারি নষ্ট হয়ে গেছে। একইভাবে যে সম্পর্কে আপনার ভালো থাকা হারিয়ে যায়, তা অসুস্থ সম্পর্ক। অসুস্থ সম্পর্ক চেনার আরেকটি উপায় হলো, সেখানে সম্পর্কের মশলাপাতিগুলো অনুপস্থিত থাকবে। যেমন অপরজন আপনাকে ভালোবাসবে না, আপনার প্রতি দায়িত্ব পালন করবে না, সে সম্পর্কে আপনার জন্য সম্মান, দয়া, মায়া, সময় কোনোটাই থাকবে না। বরং বিপরীত দিকগুলো থাকবে। সে সম্পর্কে প্রতিনিয়ত অসম্মানিত, অবহেলিত হতে থাকবেন। অসুস্থ সম্পর্ক আপনাকে মানসিকভাবে শেষ করে দিতে পারে। অসুস্থ সম্পর্কে থাকলে আপনি বেঁচে থেকেও মৃত্যু যন্ত্রণা অনুভব করবেন। সম্পর্কের প্রতি অপরজনের আগ্রহ না থাকলে আপনার মনে হবে পিঠে বোঝা বয়ে বেড়াচ্ছেন। সম্পর্ক টানতে গিয়ে ক্লান্ত ও অবসাদগ্রস্ত হবেন। আর একটা সম্পর্কে কখনোই একপাক্ষিকভাবে এগিয়ে নেওয়া বা টিকিয়ে রাখা সম্ভব নয়। অসুস্থ সম্পর্কের ক্ষেত্রে করণীয়: আপনি তরকারিতে হলুদ, মরিচ বেশি হলে আলু বা টমেটো দিয়ে ভারসাম্য আনার চেষ্টা করতে পারেন। কিন্তু যে তরকারি নষ্ট হয়ে দুর্গন্ধ ছড়িয়েছে, তা খেয়ে অসুস্থ হবেন কিনা সে সিদ্ধান্ত আপনার। একইভাবে সম্পর্কে টানাপোড়েন চললে তা মানিয়ে নিতে চেষ্টা করতে পারেন। কিন্তু একটা অসুস্থ সম্পর্ক বেশি দিন টানলে আপনি মানসিক ভারসাম্য হারাতে পারেন। এক্ষেত্রে সিদ্ধান্ত আপনার, জীবন আপনার, তাই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। অসুস্থ সম্পর্ক থেকে বের হয়ে জীবনটা নতুন করে শুরু করতে হলে প্রচুর মনোবল, আত্মবিশ্বাস প্রয়োজন। এক্ষেত্রে পরিবারের সহযোগিতা প্রয়োজন। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের থেকে পরামর্শ নিতে পারেন। তবে মনে রাখবেন, আপনার পা কাটলে পরিবার ওষুধের ব্যবস্থা করে দিতে পারবে, কিন্তু ব্যথা আপনাকে সহ্য করতেই হবে। সম্পর্ক ছিন্ন করলেও কষ্ট সহ্য করার জন্য মানসিক প্রস্তুতি আপনাকেই নিতে হবে। সম্পর্কে বিচ্ছেদের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে সময় নিয়ে ভাবতে হবে। বিচ্ছেদের পর নিজেকে এগিয়ে নেবেন কিভাবে, সে বিষয়ে মানসিক প্রস্তুতি রাখুন। তবে বিচ্ছেদের পূর্বে অপরজনকে শুধরানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা প্রয়োজন। সঙ্গীর মারাত্মক দোষ ত্রুটি যেমন জুয়া, নেশা, পরকীয়া ইত্যাদি থাকলে তার পরিবারের অভিভাবকদের অবগত করা প্রয়োজন। এছাড়াও যদি সন্তান থাকে, তাহলে আরও বেশি সচেতন হয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। বাবা মায়ের বিচ্ছেদ সন্তানকে প্রভাবিত করে। বিচ্ছেদ কেবল দুজন মানুষের মধ্যে হয় না, এক্ষেত্রে পরিবার ও সমাজ প্রভাবিত হয়। তাই সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তবে সর্বোচ্চ চেষ্টার পরও সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব না হলে সম্মানজনক বিচ্ছেদ করা ভালো। এক্ষেত্রে কারো প্রতি প্রতিশোধের স্পৃহা না রাখাই শ্রেয়। বিচ্ছেদের পর একে অপরের ক্ষতি করার চেষ্টা না করা উচিত। একটা সময় আপনারা একে অপরের সঙ্গী ছিলেন, সেটার জন্য অন্তত একে অপরের প্রতি সম্মানটুকু রাখুন। বিচ্ছেদের পর নতুন করে নিজেদের মধ্যে যোগাযোগ না রাখাই ভালো। একসাথে থাকা সম্ভব নয় বলেই বিচ্ছেদের সিদ্ধান্ত, সেখানে বিচ্ছেদের পর বন্ধু হয়ে থাকা অযৌক্তিক। বিচ্ছেদের পর নিজের জীবন নিয়ে এগিয়ে চলার চেষ্টায় মনোযোগী হওয়া প্রয়োজন। সুস্থ সম্পর্ক ও সফল জীবন: যে ব্যক্তি মৃত্যু অবধি জীবনের সম্পর্কগুলো সুন্দরভাবে টিকিয়ে রাখতে পারে, সে সফল। সফলতা কোটি টাকা উপার্জনে নয়। আপনি কোটি টাকা উপার্জন করে, নেশা করে, গাড়িতে ঘুরে বেরিয়ে রাত কাটালে আপনি সফল না। বরং আপনার প্রয়োজন অনুযায়ী আয় করে সন্ধ্যায় বাড়ি ফিরে পরিবারের সাথে সময় কাটাতে পারলে, রাতে প্রিয় মানুষের বুকে মাথা রেখে ঘুমাতে পারলে, তবেই আপনি সফল। প্রতিটা সম্পর্ক সুন্দরভাবে পরিচালনা করতে পারলে আপনি সফল। সুন্দর পরিবারে সুখী মানুষের বসবাস সম্ভব। আপনি যদি একজন নারী হয়ে থাকেন, তবে নিজেকে প্রশ্ন করুন, মেয়ে হিসেবে মা বাবার সাথে সুন্দর সম্পর্ক রাখতে পারছেন কিনা, স্ত্রী হিসেবে স্বামীর সাথে সুসম্পর্ক রাখতে পারছেন কিনা, বোন হিসেবে ভাইয়ের সাথে আপনার সম্পর্ক কেমন।
মা হিসেবে সন্তানের প্রতি সঠিক আচরণ করতে পারছেন কিনা, শ্বশুর-শাশুড়ির সাথে ভালো সম্পর্ক রক্ষা করতে পারছেন কিনা, ভাবি হিসেবে ননদের সাথে সুন্দর আচরণ করতে পারছেন কিনা, ননদ হিসেবে ভাইয়ের স্ত্রীর সাথে আপনার সম্পর্ক কেমন? এ সকল ক্ষেত্রে আপনার ভূমিকা বিস্তৃত। আপনার মা হয়তো এই বইটি পড়েনি, কিন্তু আপনি মশলাপাতি সম্পর্কে জানলেন। আপনার করণীয় হবে আপনার মাকে পরামর্শ দেয়া যেন ভাইয়ের স্ত্রীর সাথে সুন্দরভাবে সম্পর্ক গড়ে তুলতে পারে এই মশলাপাতিগুলো ব্যবহার করে। মেয়েরা মায়েদের খুব কাছে অবস্থান করে, তাই মেয়েরা কোনো কিছু বোঝালে মায়েরা সেটা মেনে চলে। ভাইয়ের স্ত্রীর সাথে মায়ের সম্পর্ক নষ্ট হয় এমন কোনো কাজ আপনার দ্বারা হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখুন। মনে রাখা জরুরি যে আপনি শ্বশুরবাড়িতে থাকলে আপনার মায়ের সেবা করতে ভাইয়ের স্ত্রীকে প্রয়োজন। তাই তার সাথে এমন আচরণ করবেন না যেন আপনার মায়ের সেবা করতে তার মনে অনীহা তৈরি হয়। প্রতিটা সম্পর্কের ক্ষেত্রে নিজেকে বিচার করুন। নিজে সঠিক আছেন কিনা? নিজে সব ক্ষেত্রে সঠিক না থাকলে নিজেকে সংশোধনের চেষ্টা করুন। আপনি একজন পুরুষ হলে আপনিও ছেলে, ভাই, স্বামী অথবা বাবা হিসেবে নিজে কতটা সঠিক তা নিজে নির্ধারণ করুন। নিজেই নিজের বিচার করুন আর এই মশলাপাতিগুলো প্রতিটা সম্পর্কের ক্ষেত্রে ব্যবহার করুন। সুন্দর ও সুস্থ পারিবারিক পরিবেশে মানসিক শান্তি লাভ সম্ভব। সুস্থ সম্পর্কই জীবনের সফলতা। সুন্দর পরিবার গঠনের প্রয়োজনীয়তা। পরিবার হলো একটি গুরুত্বপূর্ণ সংগঠন যেখানে আমরা প্রথম আদর্শের পাঠ শিখি এবং জীবনের বুনিয়াদী মূল্যবোধগুলো অর্জন করি। পরিবারের সুস্থ এবং সঠিক পরিবেশ আমাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। পরিবার থেকেই একজন শিশু ভালো মন্দের পার্থক্য, সহমর্মিতা, দায়িত্ববোধ এবং নৈতিকতা সম্পর্কে শিক্ষা লাভ করে। পরিবারের বন্ধন, পারস্পরিক সম্মান এবং ভালোবাসা আমাদের চরিত্রকে মজবুত করে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। আমাদের সম্পর্কগুলোতে সততা, সহযোগিতা, সহানুভূতি, মনোযোগ, ধৈর্য এবং সহমর্মিতা থাকলে পরিবার একটি শক্তিশালী ভিত্তি লাভ করে। সুন্দর পরিবারে একজন ব্যক্তি সুস্থ মানসিকতা এবং আত্মবিশ্বাসের সঙ্গে বেড়ে ওঠে। সুন্দর পরিবার থেকে যে শিক্ষা আমরা লাভ করি তা কেবল ব্যক্তি পর্যায়েই নয়, বরং সমগ্র সমাজের উপকারে আসে। পরিবারে আন্তরিকতা ও সুষ্ঠু আচরণের পরিবেশ থাকলে শিশুরা সঠিকভাবে বেড়ে ওঠে এবং দেশের সুনাগরিক হয়ে ওঠে। এ ধরনের শিশুরা ভবিষ্যতে সমাজে সুস্থ এবং নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে সহায়ক ভূমিকা রাখে। অন্যদিকে পারিবারিক ভাঙনের কারণে সম্পর্কগুলোতে অসামঞ্জস্যতা এবং সংকীর্ণতা দেখা দেয়। এর ফলে শিশুদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয় এবং তারা অপরাধমূলক কর্মকাণ্ডের দিকে ধাবিত হয়। পরিবার ভেঙে গেলে অনেক সময় শিশুদের জীবন নেতিবাচক প্রভাবের মুখে পড়ে এবং তারা অসৎ পথে চলে যেতে বাধ্য হয়। আজকের সমাজে পারিবারিক ভাঙনের হার বেড়ে যাওয়ায় শিশুদের মানসিক স্থিতি নষ্ট হচ্ছে এবং তারা সঠিক মূল্যবোধ শিখতে পারছে না। এর ফলস্বরূপ তারা সহজেই অপরাধী হয়ে ওঠে এবং সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। পরিবারে যদি তারা সঠিক মূল্যবোধ শিক্ষা না পায়, তাহলে তাদের মধ্যে সহানুভূতি, দায়িত্ববোধ ও সামাজিক মূল্যবোধের অভাব দেখা দেয়, যা ভবিষ্যতের জন্য বিপজ্জনক। একটি সুন্দর পরিবার গড়ে তুলতে পারলে শিশুরা সঠিক মূল্যবোধের মাধ্যমে বেড়ে উঠবে, যা সমাজ ও রাষ্ট্রকে উন্নত করতে সহায়তা করবে। সম্পর্কে মশলাপাতির গুরুত্ব। পরিবারের সম্পর্কগুলোতে সঠিক মশলাপাতি থাকলে তা পরিবারকে সুস্থ এবং স্থিতিশীল করে তোলে। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, সহানুভূতি এবং মনোযোগ এই বৈশিষ্ট্যগুলো একজন শিশুকে পরিবারে শিক্ষার সুযোগ দেয় এবং ব্যক্তিত্ব গঠনে সাহায্য করে। পরিবারের এই মশলাগুলো সন্তানদের জীবনবোধ গড়ে তুলতে সহায়ক এবং পারস্পরিক বন্ধন দৃঢ় করে। এই মশলাগুলোই পরিবারকে শুধু একত্রে রাখে না, বরং ভবিষ্যতের সঠিক দিশা দেখায়। একটি সুস্থ সমাজ ও দেশ গড়ার জন্য সুন্দর এবং সুসংহত পরিবার অপরিহার্য। পরিবার যদি সদস্যদের মধ্যে দায়িত্ববোধ, পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জাগ্রত করতে পারে, তবে শিশুদের মধ্যে মানবিকতা ও নৈতিক মূল্যবোধের চেতনা তৈরি হয়। এর মাধ্যমে তারা নিজের জীবনকে সার্থক করে তোলে এবং দেশ ও সমাজের উন্নতিতে ভূমিকা রাখে। সুতরাং একটি সুন্দর পরিবার গড়তে পারলে এবং নিজেদের মধ্যে সম্পর্কের মশলাপাতিগুলোকে বজায় রাখতে পারলে ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক পর্যায়ে উন্নয়ন ঘটানো সম্ভব। আমরা যদি পরিবারে ভালোবাসা, সম্মান, সহযোগিতা এবং নৈতিকতার ভিত্তি গড়ে তুলতে পারি,
তবে সমাজ এবং দেশেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে। জীবনসঙ্গী নির্বাচন জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটি আমাদের ভবিষ্যতের সুখ ও সন্তুষ্টির উপর ব্যাপক প্রভাব ফেলে। জীবনের এই সাথী কেবল একজন বন্ধু বা প্রিয় মানুষ নন, বরং প্রতিটি সুখ দুঃখ হাসি কান্না ভাগাভাগি করার একজন অংশীদার। তাই জীবনসঙ্গী নির্বাচন করার সময় আমাদের কিছু বিশেষ গুণাবলীর প্রতি সচেতন থাকতে হবে, যেন আমাদের সম্পর্ক সুন্দর, গভীর এবং দীর্ঘস্থায়ী হয়। যে সকল বৈশিষ্ট্যের মানুষকে জীবনসঙ্গী করা উচিত: বিশ্বাস এবং সততা। জীবনসঙ্গীকে অবশ্যই বিশ্বস্ত এবং সৎ হতে হবে। সম্পর্কে বিশ্বাসে ও সততা মূল ভিত্তি হিসেবে কাজ করে। একজন সৎ এবং বিশ্বাসযোগ্য মানুষ সম্পর্কের প্রতি যত্নশীল হয় এবং কখনো প্রতারণা করে না। এই গুণটি সম্পর্কে স্থায়িত্ব আনতে সহায়তা করে। সহানুভূতিশীল এবং মনোযোগী। একটি সুন্দর সম্পর্কের জন্য একজন সহানুভূতিশীল জীবনসঙ্গী খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগী এবং সহানুভূতিশীল জীবনসঙ্গী আপনার চিন্তা, অনুভূতি এবং আবেগগুলোকে গুরুত্ব দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। এমন একজন মানুষ খুঁজুন যার সামনে আপনি সহজেই আপনার মনের কথাগুলো বলতে পারে এবং যিনি সবসময় আপনার পাশে থাকেন। উৎসাহ প্রদানকারী। জীবনসঙ্গী যদি আপনাকে মানসিক এবং ব্যক্তিগত উন্নতিতে উৎসাহ দেন, তবে সেই সম্পর্ক অনেক বেশি সফল হয়। জীবনের নানা চড়াই উতরায়ে একজন সাহায্যকারী জীবনসঙ্গী আপনার পাশে থাকলে আপনি সহজেই বিভিন্ন প্রতিকূলতা মোকাবেলা করতে পারবেন। সম্মান প্রদর্শনকারী। সম্মান সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। একজন সঠিক জীবনসঙ্গী আপনার মতামত, মূল্যবোধ এবং ব্যক্তিগত সীমাগুলোকে সম্মান করবে। তিনি আপনাকে প্রতিটি মুহূর্তে নিজের মতো করে বাঁচতে সাহায্য করবে। রাগ নিয়ন্ত্রণে সক্ষম এবং ধৈর্যশীল। রাগ খুবই স্বাভাবিক একটি অনুভূতি, তবে রাগ নিয়ন্ত্রণ করতে পারা একটি গুরুত্বপূর্ণ গুণ। সঠিক জীবনসঙ্গী কখনোই তার রাগ দিয়ে সম্পর্ককে প্রভাবিত হতে দেন না, বরং তিনি ধৈর্য ধরে সমস্যার সমাধান করার চেষ্টা করেন এবং ছোটখাটো বিষয়গুলো নিয়ে বিতর্ক না করে মীমাংসা করতে পারেন। ভুল মানুষকে জীবনসঙ্গী হিসেবে নির্ধারণ করলে আজীবন পস্তাতে হবে। পরিবার ধ্বংসের মূল কারণ খারাপ জীবনসঙ্গী। ভুল মানুষকে পছন্দ করে অসুস্থ সম্পর্কে না জড়াতে চাইলে যে বিষয়গুলোতে সচেতন হওয়া প্রয়োজন: ১. অসৎ এবং অনৈতিক। অসৎ এবং অনৈতিক মানুষ সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে। জীবনের নানা ক্ষেত্রে আপনি তাদের উপর নির্ভর করতে পারবেন না এবং এতে সম্পর্কের প্রতি বিশ্বাস হারিয়ে যাবে। তাই এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে না নেওয়াই ভালো। অহংকারী এবং স্বার্থপর। অহংকারী এবং স্বার্থপর মানুষ সবসময় নিজের স্বার্থকে অগ্রাধিকার দেয়। তারা নিজের অনুভূতি এবং চাহিদা মেটাতে ব্যস্ত থাকে, সম্পর্ককে মূল্যায়ন করতে পারে না। এদের সাথে সম্পর্ক বজায় রাখা খুবই কঠিন হয়ে পড়ে, কারণ তারা প্রায়ই আপনার অনুভূতিগুলোকে অগ্রাহ্য করবে। সংকীর্ণ মানসিকতার। সংকীর্ণ মানসিকতার মানুষ অন্যদের ভিন্ন মতামত বা সংস্কৃতিকে সহ্য করতে পারে না। সম্পর্কের মধ্যে একজন সঙ্গীর মনোভাব যদি সংকীর্ণ হয়, তবে সে সম্পর্ক স্থায়ী হয় না। তাই এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করা উচিত, যিনি সকল মতামত এবং মতবিরোধকে সম্মান করেন। প্রকৃতিগতভাবে অবিশ্বাসী। কেউ কেউ ছোটখাটো বিষয়ে সন্দেহ করতে পছন্দ করেন, যা সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এই ধরনের মানুষ সবসময় সন্দেহ করতে থাকেন, যা সম্পর্ককে নষ্ট করে দেয়। আগ্রাসী এবং রুক্ষ স্বভাবের। যারা অন্যদের উপর নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তার করতে চান বা প্রায়ই উগ্র হয়ে ওঠেন, তাদের সাথে সম্পর্ক থাকা মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। এই ধরনের মানুষ সম্পর্কে আস্থা এবং ভালোবাসার পরিবর্তে তিক্ততা এবং বিরক্তি সৃষ্টি করে। জীবনসঙ্গী নির্বাচনের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সিদ্ধান্তটি চটজলদি বা আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। জীবনসঙ্গী নির্বাচন করার সময় ভালো মন্দ দুটো দিকেই বিবেচনায় রাখা উচিত। সঠিক বৈশিষ্ট্যের একজন জীবনসঙ্গী আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আনন্দময় এবং অর্থবহ করে তোলে। তাই জীবনসঙ্গী নির্বাচনে যতটা সম্ভব সময় নিয়ে ধীরে সুস্থে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, যেন ভবিষ্যতে আমরা একটি সুখী এবং সফল সম্পর্কের ভিত গড়ে তুলতে পারি।
সম্পর্কের যাত্রা, প্রতিদিনের যত্ন ও ভালোবাসা। এই বইয়ের মাধ্যমে আমরা সম্পর্কের বিভিন্ন মশলাপাতি সম্পর্কে জেনেছি, যা একটি সম্পর্ককে স্থায়ী এবং মজবুত রাখতে সহায়ক। এখন আমাদের লক্ষ্য হলো এই বিষয়গুলোকে প্রতিদিনের জীবনে সঠিকভাবে কাজে লাগানো। প্রত্যেকটি সম্পর্কেই কিছু সমস্যা থাকে, কারণ আমরা সবাই ভিন্ন পরিবেশ, ভিন্ন মানসিকতা এবং ভিন্ন অভিজ্ঞতা নিয়ে একটা সম্পর্কে প্রবেশ করি। তবে যত্ন ও ভালোবাসার মাধ্যমে সকল সমস্যার সমাধান সম্ভব। একটি সফল সম্পর্কের জন্য শুধু ভালোবাসা বা আকর্ষণই যথেষ্ট নয়, বরং নিয়মিত আন্তরিক চেষ্টা এবং ইতিবাচক মানসিকতা প্রয়োজন। এটি মনে রাখা জরুরি যে সম্পর্ক রক্ষা করার জন্য দুপক্ষের সমান প্রচেষ্টা থাকা প্রয়োজন। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ও ধৈর্যশীল হতে হবে। মাঝে মধ্যে ছোট ভুল বোঝাবুঝির কারণে সম্পর্ক জটিল হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে সঠিকভাবে যোগাযোগ করা প্রয়োজন। সম্পর্ককে এগিয়ে নেওয়ার জন্য বুঝে শুনে কথা বলা এবং একে অপরের অনুভূতির মূল্য দেওয়া অত্যন্ত জরুরি। সম্মান এবং বিশ্বাস একটি সম্পর্কের গুরুত্বপূর্ণ মশলা, যা সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে। একজন মানুষের নিজস্ব মতামত এবং চাহিদাকে সম্মান দেওয়া, তাকে বুঝতে চেষ্টা করা এবং প্রয়োজনীয় সহানুভূতি দেখানো, এগুলোই সম্পর্ককে জীবন্ত রাখে। তাই একে অপরের মতামতকে গুরুত্ব দিন। সমস্যাগুলোকে মীমাংসার পথে নিয়ে আসুন এবং কোনো ভুল হলে তা নিয়ে উভয়ের সঙ্গে খোলামেলা আলোচনা করুন। মানবীয় সম্পর্কের সৌন্দর্য হলো এটি কখনোই স্থির থাকে না। এটি প্রতিনিয়তই পরিবর্তনশীল এবং বিকশিত। আমরা যত বেশি যত্নবান হই এবং সম্পর্কের প্রতি আমাদের দায়িত্ববোধকে যত বেশি গুরুত্ব দেই, সম্পর্ক তত বেশি স্থায়ী ও গভীর হয়। সম্পর্ক এমন একটি সজীব উদ্যান, যার প্রতিদিন জলসেচ এবং সূর্যালোকের মতো যত্ন প্রয়োজন। একদিনের যত্নে এ উদ্যানের ফুল ফোটে না। প্রতিদিনের যত্নই সম্পর্ককে সতেজ রাখে। এই বইয়ের প্রতিটি মশলাপাতি আপনাকে সেই শক্তি এবং অনুপ্রেরণা দেবে, যা আপনার সম্পর্ককে মজবুত এবং সুন্দর করবে। আমাদের আশেপাশে অনেক মানুষ রয়েছে যারা হয়তো সম্পর্কের জটিলতায় আবদ্ধ হয়ে হতাশ হয়ে পড়েছেন। এই বইটি তাদের জন্য একটি আশার আলোর মতো, যা তাদের নতুন করে চিন্তা করতে শেখাবে এবং সম্পর্ককে ভালোবাসার সঙ্গে পরিচালনা করতে সহায়তা করবে। সবশেষে মনে রাখবেন, সম্পর্ক হলো একে অপরের প্রতি আমাদের দায়িত্ববোধ এবং ভালোবাসার প্রকাশ। প্রতিদিন নিজের এবং নিজের কাছের মানুষদের আরও কাছাকাছি আনার চেষ্টা করুন। সম্পর্কের জগতে সৌন্দর্য খুঁজুন, যা প্রতিদিনের সাধারণ মুহূর্তগুলোকে অসাধারণ করে তুলবে। সম্পর্ককে সঠিকভাবে পরিচালনার মাধ্যমে আপনি শুধু নিজের জীবন নয়, আপনার চারপাশের মানুষের জীবনও আরও আনন্দময় করে তুলতে পারবেন। সম্পর্কের যত্নে প্রতিদিনের ছোট ছোট মশলাপাতি। আমাদের প্রতিদিনের ব্যস্ত জীবনে সম্পর্ককে সুন্দর ও দীর্ঘস্থায়ী করতে এসব ছোট ছোট বিষয়ই বড় ভূমিকা রাখে। এই বইয়ের প্রতিটি অধ্যায়ে সম্পর্কের নানা মশলাপাতি নিয়ে আলোচনা করা হয়েছে, যা সম্পর্কের স্বাদ আরও মধুর করে তুলতে পারে। অনেকেই ভাবেন সম্পর্কের জন্য শুধু ভালোবাসাই যথেষ্ট, কিন্তু ভালোবাসা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন ধৈর্য, একে অপরের প্রতি সহমর্মিতা, বিশ্বাস, দায়িত্ববোধ এবং নিরলস চেষ্টা। সম্পর্ককে প্রতিদিনের সাধারণ অভ্যাসের মতো করে নিতে হবে। ভালো সম্পর্কের জন্য অতিরিক্ত বা বড় পদক্ষেপ না জরুরি নয়, বরং ছোট ছোট অভ্যাস সম্পর্ককে শক্তিশালী করে তোলে। একজনের কষ্টের সময়ে পাশে থাকা, ছোটখাটো সাফল্যে আনন্দ প্রকাশ করা কিংবা তার সময়, মনোযোগ ও অনুভূতির খেয়াল রাখা, এসবই সম্পর্ককে প্রতিদিন নতুন করে গড়ে তোলে। এখানে ভালোবাসা প্রকাশের গুরুত্বকেও উপেক্ষা করা যাবে না। প্রতিদিন একে অপরের প্রতি ভালোবাসার প্রকাশ সম্পর্ককে সতেজ রাখে। কখনো একটি ছোট্ট উপহার, কখনো একসঙ্গে সময় কাটানো কিংবা অন্যকে বুঝে নেওয়া, এসবই ভালোবাসার প্রকাশ। মনে রাখবেন, ভালোবাসা শুধু শব্দে প্রকাশ করতে হয় না, বরং কর্মেও প্রকাশ করা যায়। সমাপ্তি হিসেবে বলা যায়, এই বইয়ের প্রতিটি মশলাপাতি আপনার সম্পর্কের প্রতিদিনের পথ চলায় কাজে আসবে। সম্পর্কের কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, এটি একটি চলমান জার্নি। একে যতটা সতেজ রাখা যায়, ততটাই এটি জীবনের আনন্দদায়ক অংশ হয়ে ওঠে। যে কোনো সম্পর্কই সফল হতে পারে যদি দুজন মানুষ একে অপরকে বুঝতে পারে এবং সম্পর্কে যত্নবান থাকেন। সবশেষে আপনার নিজের প্রতি এবং একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে প্রতিটি দিন উপভোগ করুন। ছোট ছোট মিষ্টি মুহূর্ত এবং বোঝাপড়ার মাধ্যমে আপনার সম্পর্ককে সজীব রাখুন।
সম্পর্কের প্রতিটি দিনই নতুন অভিজ্ঞতা এনে দেয় এবং তার জীবনের অন্যতম সম্পদ হিসেবে রূপ নেয়। তাই সম্পর্ক সুন্দর রাখতে মশলাপাতিগুলো নিয়মিত ব্যবহার করুন। আর হ্যাঁ, কোনো কারণে যদি আপনার সম্পর্কটি একদম শেষের পথে চলে যায়, সম্পর্কে বিচ্ছেদের দ্বারপ্রান্তে এসে পৌঁছান, তাহলে লাস্ট আরেকটি চমকপ্রদ মসলার কথা বলবো। এটা একটু প্রয়োগ করে দেখতে পারেন। আপনার সম্পর্কটি সতেজ হলেও হতে পারে। আ আর সেই চমকপ্রদ মসলাটি হলো ঘুরতে যাওয়া। সঙ্গীর সাথে রোজ অশান্তি বা সম্পর্কের অবস্থা বিচ্ছেদের শেষ প্রান্তে দাঁড়িয়েছে। এমন সময় বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আ সম্পর্কে যুক্ত করুন ঘুরতে যাওয়া মসলাটি। একবার শেষ চেষ্টা করেই দেখুন। আবহাওয়া ও পরিবেশের পরিবর্তন মনকে গভীরভাবে প্রভাবিত করে। নিত্যদিনের ব্যস্ততাকে ছুটি দিয়ে সঙ্গীকে নিয়ে তার কোনো পছন্দের জায়গায় ঘুরতে যান। কিছুদিন একে অপরের কিছুদিন একে অপরকে প্রথম দিনের মতো সময় দিন। পুরনো স্মৃতিগুলো নিয়ে কথা বলুন। খুব সম্ভবত আপনাদের সম্পর্ক প্রাণ ফিরে পাবে। এছাড়াও ব্যস্ততায় ডুবে একঘেয়ে জীবনে বিভোর না হয়ে মাঝে মধ্যে সঙ্গীকে নিয়ে ঘুরতে যাবেন। আর বছরে অন্তত একদিন চেষ্টা করবেন মা-বাবা, সন্তান-সন্ততি, স্বামী-স্ত্রী সহ পরিবারের সকলে মিলে কোথাও ঘুরতে যাওয়ার। আর এটা বছরে একদিন না হয়ে যদি আরো বেশি সম্ভব হয় তাহলে তো কথাই নেই। সবার মন সতেজতা ফিরে পাবে, সেই সাথে সম্পর্কও হয়ে উঠবে প্রাণবন্ত।